সেই প্রবল পরাক্রমটা এর আগে সাংঘাতিকভাবে ইনজিওর্ড হয়েছে, উনি তো এমনিতেই খানিকটা আহত বাঘের মতো হয়েছিলেন। কিভাবে সরকারকে হাস্যাস্পদ করে তোলা যায়, এইটা একটা খুব অদ্ভুত একটা আন্দোলনের আমার মনে হয়েছে যে একটা অদ্ভুত দিক। এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে, কারণ তিনি যদি বলেন যে পেলেট খান ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, তাহলে তাকে স্বীকার করতে হয়। এত বড় একখানি পদ, এইরকম অপ্রস্তুতকে আমরা এর আগে কোনোদিন দেখি। এই ছাত্র যুবদের আন্দোলনই শুধু দায়ী না, তার সঙ্গে আরো কিছু রাজনৈতিক শক্তি। আমি বলতে চাইছি সেই রামদেব বাবা পর্যন্ত এইটা বলতে শুরু করেছেন, যেনতন প্রকারেণ সেন্সাসটাকে তৈরি করতে চাইছে, যাতে নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এবার সংসদে এই বাদল অধিবেশনে আমরা প্রায় নজিরবিহীন কিছু ঘটনা দেখলাম। 25 দিন আগে সংসদ যখন শুরু হচ্ছিল, তখন যে আগ্রাসী মনোভাব দেখা গেছিল সরকার পক্ষের মধ্যে থেকে, সেটা কিন্তু পরবর্তীকালে এই ছাত্র আন্দোলনের জেরেই হোক বা অন্যান্য অনেক ঘটনার জন্য একেবারে পুরো চুপসে গেল। এবং একের পর এক বিল, যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ বিল ছিল, সংবিধান সংশোধনী বিল, এক দেশ এক ভোট বিল, সেটা সরকার নিজেই পিছিয়ে দিল। এবং তারপরে আরো কয়েকটি বিল, যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের অপসারণের বিল, তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বিল, এবং পড়ুয়াদের বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিলও যে পাশ করানোর কথা ছিল, সেগুলোকেও কিন্তু এবার পেশ করা হয়নি, পিছিয়ে দেওয়া হলো। এই রকম বেশ কিছু কাণ্ড, যেটা আমরা কিন্তু বিজেপি সরকারের কাছ থেকে, মোদী সরকারের কাছ থেকে বা এনডিএ সরকারের কাছ থেকে এর আগে কখনো দেখিনি। তো এই বিষয়টা অত্যন্ত গুরুতর। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে গত 12-13 বছর কিন্তু একেবারে নজিরবিহীন। এই ঘটনাটিকে আজকে আমরা বিশ্লেষণ করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে প্রথমেই আজকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা যেটা দেখলাম যে মোদী সরকার বাদল অধিবেশনের শুরুতে যেরকম একটা আগ্রাসী মনোভাব তাদের ছিল, তারা সংসদ ভাঙিয়ে আনছিল, যেন এবারই সংবিধান সংশোধনী বিলটা আনা যাবে, এক দেশ এক ভোট। তো সেটা এরকম অবস্থা কেন দাঁড়ালো শেষ পর্যন্ত? এমন অবস্থা দাঁড়ালো যে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত প্রায় পিটান দিতে হলো, প্রায় পালিয়ে বাঁচতে হলো। এরকম একটা পরিস্থিতি কেন হলো, গৌতম দা? দেখো, যেটা এমনিতে শোনা গেছে যে বিশেষ করে এই যে ডিলিমিটেশন বিল যেটা আনার কথা ছিল মহিলা বিলের সঙ্গে, এইটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছে ছিল এবারেই 2/3 মেজরিটি নিয়ে এটা পাশ করিয়ে দেওয়া হবে হৈ হৈ করে, এবং তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। চিন্তা থাকবে না মানে পরের, হ্যাঁ, সংবিধান সংশোধনী মানে 2/3 মেজরিটি নিয়ে, তার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে এটা ডিলিমিটেশনটা মূলত করতে পারলে সংসদে তাদের সাংসদ সংখ্যা প্রচুর বেড়ে যাবে, এইটা হচ্ছে মূল কথা। বিশেষ করে উত্তর ভারতে মানে হিন্দি বলয়ে প্রচুর বেড়ে যাবে এবং দক্ষিণ ভারতের কমে যাবে, যার ফলে আগামী দিনে যে ভারসাম্য বলে যেটা এখন আছে মোটামুটি সেটা থাকবে না আর। এবং হিন্দি বলয়ে যেহেতু প্রচুর সাংসদ বেড়ে যাবার সম্ভাবনা, তাহলে বিজেপির পক্ষে পরের বারে আসো কুর্সি দখল করা কেন্দ্রের আর কোনো সমস্যাই হবে না। এইটা ছিল একটা মোটামুটি এটা একটা সমীকরণ, এটা একটা প্ল্যান, এটা পরিকল্পনা। এবং সেই পরিকল্পনার ভিত্তিতেই সবটা এগোচ্ছিল, এবং গোটাটার মূলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটাটার মূলে তিনি সমস্ত জিনিসের চেষ্টা, যে সমস্ত প্রয়াসটা চালাচ্ছিলেন তিনি, একমাত্র তিনি কার্যত। এই যে পশ্চিমবঙ্গে এত ঘটা করে বিজেপি জিতলো, বা যাই হোক যেভাবেই হোক জিতলো, প্রচুর তাই নিয়ে বিতর্ক হয়েছে। 27 লক্ষ মানুষ ভোট দিতে পারেননি, আদৌ পারবেন কিনা কেউ জানে না। এখন যেখানে বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেছেন তাহলে তো পরের ভোটেও এরা দিতে পারবে না। উনি নিজেই অবশ্য এর আগে বলেছিলেন এই ভোটে না দিলে কি আছে, পরের ভোটে দেবে। তো বলতে হয় তাকে, তাহলে তিনি বলতে পারেন এরপরে যে আর তা না হলে কি হয়, আবার পরের ভোটে দেবেন। কিন্তু ভোটবাট এই অবস্থা, যেখানে এত বিতর্ক, যেখানে সেখানে তারপরেও তারা কি চেষ্টা করলো যে তৃণমূলকে হারিয়েছে, যে তৃণমূল এত পর্যুদস্ত হয়েছে, যে তৃণমূলের বিরুদ্ধে প্রবল সাংঘাতিক ভাবে তারা নেমেছিল, প্রবল ভাবে, মূলত সেই তৃণমূলের
প্রায় সবাইকে নেবার জন্য পাগল হয়ে গেল এবং 20 জন সাংসদকে নিয়ে ওখানে একটা নতুন দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়া, যার নাম কেউই জানে না, সেটা আদৌ আছে না, মানে কোথায় আছে কেউ জানে না। ত্রিপুরাতে বোধহয় একটি দুটি মানে এখানেও আদালতে খুব খুব একটা আছে। ভালো অবস্থায় নেই এখন এই নতুন সাংসদরা, এই তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়া হ্যাঁ, সাংসদ। সেইটাই। এবারে কি হলো, তাদের নিয়ে বিজেপির মূল চেষ্টা হচ্ছে যে তোমরা বাপু এনডিএ কে ভোটটা দিয়ে, এনডিএ কে ভোটটা দিয়ে আমাকে এই আমাদের তরিটাকে বাঁচিয়ে দাও, তাহলে আর কোনো চিন্তা নেই। এই তো মূল কথা, যে আমাদের বাঁচিয়ে দাও। অন্যদিকে উদ্ধবের দলকে আবার ভাঙা হলো, আবার ভাঙিয়ে কিছু লোক নিয়ে আসলো, আপকে ওখানে ভাঙা হয়েছে পাঞ্জাবে, সেখান থেকে রাঘব চাড্ডার সঙ্গে আরো বেশ কিছু সাংসদ এসেছে, বাকি ছিল ডিএমকে। এবারে যেহেতু তামিলনাড়ুতে ডিএমকে সঙ্গে কংগ্রেসের সঙ্গ ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, সঙ্গ ত্যাগ করেছে কংগ্রেস, এবং থালাপতির সঙ্গে যেখানে অ্যালাই করেছে, সরকার করেছে কংগ্রেস সেখানে, কাজেই শত্রু শত্রু আমার মিত্র, এই ধারণায় বিজেপি ধরেই নিয়েছিল ডিএমকে তাদের সঙ্গে আছে। এবং ডিএমকে একটা দোটানায় ছিল, এটা আমরা জানি। ডিএমকে স্টালিনের সঙ্গে কথাও হয়েছিল, এবং হয়তো স্টালিন কোনো সময় বলেছিলেন যে আমরা দেখে ভেবে দেখছি, এটা ধরে নিয়েছিল এরা যে ডিএমকে সঙ্গে আছে। কিন্তু সেখানে তামিলনাড়ুর যা রাজনীতি, তামিলনাড়ুর যে অবস্থা, সেখানে যদি সত্যি তামিলনাড়ুতে সাংসদ সংখ্যা কমে যায় আর হিন্দি বেল্টে বেড়ে যায়, তাহলে দক্ষিণ ভারতের যে রাজনীতি সেটা যে কোথায় যাবে সেটা বুঝতে পেরেছেন স্টালিন। এবং তখন বুঝতে পেরে তিনি বুঝেছেন, না এইটায় যাওয়া কোনো, তাহলে আত্মহত্যার সামিল হবে, হারাকিরি করা হবে। তখন একদম। তিনি পিছিয়ে গেছেন। এই যে পিছিয়ে গেলেন, এবং বিধানসভায় সঙ্গে সঙ্গে একমাত্র যেটা বিজেপি হলো, ছাড়া সবাই একমত হয়ে এটাকে আটকে দেওয়ার কথা বলেছে তামিলনাড়ু বিধানসভায়। সবাই সেক্ষেত্রে বলেছে, তার স্টালিন এবং ন্যাচারালি যা হয়। হ্যাঁ, থালাপতি হ্যাঁ, বিজয় এক হয়ে গেছে। এবং এই যে এই ন্যাচারালি এই যে এনভায়রনমেন্টটা, এই পরিবেশটা তো বুঝতে পেরেছে যে এইখানে তামিলনাড়ুতে করলে যেটুকু আমাদের অবশিষ্ট আছে আমাদের থাকবে না, এটা বুঝতে পেরেছেন স্টালিন। সেই হুম। জন্য স্টালিন তার বিরুদ্ধে আর কি ভাবতেই পারেননি যে এটাকে সমর্থন করবেন। এই যে অবস্থা হলো, 2/3 চেয়ে অনেকখানি দূরে থেকে গেল ওরা। তার ফলে কি হলো, অমিত শাহ যে বীর বিক্রমে মাঠে নেমেছিলেন প্রবল পরাক্রম নিয়ে, সেই প্রবল পরাক্রমটা এর আগে সাংঘাতিক ভাবে ইনজিওর্ড হয়েছে। উনি তো এমনিতেই খানিকটা আহত বাঘের মতো হয়েছিলেন। কারণ আহত ভাগ কেন, এই রাহুল গান্ধীর ক্রমাগত বিদ্ধ করা, যে পেলেট গান ব্যবহার করার নির্দেশ তিনি দিয়েছিলেন কিনা, আর যদি না নির্দেশ দিয়েছিলেন তার অজ্ঞাতেই কেউ চালিয়েছিল কিনা, এই দুটি প্রশ্নের যে কোনো একটা উত্তর দিতে হবে। এবং দুটো প্রশ্নই খুব মারাত্মক, এদিকে গেলেও কাটে ওদিকে গেলেও কাটে। কারণ তিনি যদি বলেন যে পেলেট খান ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, তাহলে তাকে স্বীকার করতে হয়, এবং সেইটা সাংঘাতিক ব্যাপার। সমস্ত যুব সমাজ অবিলম্বে তার পদত্যাগ চাইবে, এটা বিজেপি জানে। আর দ্বিতীয়ত তিনি যেমন যদি বলেন আমি জানি না, তাহলে তো আরো কেলেঙ্কারি। এর আগে তাহলে ব্যর্থতা। পেহেলগাঁও হয়েছে, বহু জায়গায় হয়েছে, সারা দেশেই হয়েছে বিভিন্ন ভাবে। টোটালি এটা টোটাল একটা ফেলিয়ার। কাজেই তিনি ক্রমাগত সংসদে যদি বা আসছেন, কিন্তু অধিবেশনে আসছেন না, তিনি কোনো জবাব দিচ্ছেন না, তিনি সরে সরে যাচ্ছেন। এবং বিজেপিরা বলতে থাকলো তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে তিনি বেড়াচ্ছেন কি না বেড়াচ্ছেন আমাদের দেখার দরকার নেই, মানে মোটামুটি তিনি বিরোধীরা বিরোধীরা বললেন। অধিবেশনে আসছেন না এবং উত্তর দিচ্ছেন না। কাজে এটা বোঝাই যাচ্ছিল ব্যাকফুটে আছেন। এই ব্যাকফুটে থাকার সময় যখন এইটা দেখা গেল, এইটা ভেবেছিল ওরা শেষ রাত্রিরে একটা অন্তত ওস্তাদের মার একটা শেষ রাত্রে হবে, চেষ্টা করা হবে। এই যে পারলো না, তখন সায়নেডায় জাতীয় সঙ্গীত গাওয়ার সঙ্গে সঙ্গে কার্যত আমি তো দেখলাম নিমেষের মধ্যে ওম বিড়লা উঠে দাঁড়িয়ে বলে দিলেন অনির্দিষ্টকালের জন্য সংসদ বন্ধ করে স্থগিত রাখা হয়ে গেল। একদম একটি কথাতে কোনো কথার উত্তর দেননি। সবাই হই হই করে উঠছিল, যা জানতে চাইছিল, কোনো উত্তর না দিয়ে তারা বেরিয়ে গেলেন। এই যে বেরিয়ে যাওয়াটা, এটা কি বোঝা যায়? এইটা বোঝা যায় যে বিজেপি ব্যাকফুটে ছিল তো বটেই, এইটা একটা স্টাম্প আউট হবার মতন অবস্থা হয়েছিল, যে আর আর খেলতে পারা যাচ্ছে না, কিছুতেই খেলা যাবে না, খেলতে গেলে বিপদ আছে সামনে, পিছিয়ে গেলে। এবারে প্রাণপণে বিজেপি চেষ্টা করছে কি কি করে এটাকে সামলানো যায়, এটা ঠিক সুব্রত, সেটা তুমি বলছো।
কিন্তু এই যে সংসদে চলে যাওয়া, এই যে উত্তর না দিতে পারা এবং সংসদে একটি বিলও পাস করতে না পারা, এর ফলে বিজেপিও, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, বিজেপিও যে কতখানি পিছিয়ে গেছে, কতখানি পিছু হটে খেলছে, সেটা আমরা পরপর কয়েকটা ঘটনায় দেখতে পাই। কারণ বিজেপি এখন প্রাণপণে চেষ্টা করছে অপোজিশন, বিশেষ করে রাহুল গান্ধীকে বা রাহুল গান্ধীর পরিবারকে কি করে অপ্রস্তুতে ধরা যায়, কোন অবস্থায় ধরা যায়, বিরোধিতা করা যায়, এক নম্বর। আরেকটা চেষ্টা করা হচ্ছে, যেটা চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রী কোথাও একটা কি মনে হচ্ছে যেন একটা তার আত্মবিশ্বাসের খামতি হয়েছে। কেন বলছি, তিনি লালকেল্লায় 15 আগস্টে যে বক্তৃতা দিচ্ছেন, টেলিপ্রম্পটার ছিল না। দিস ইজ পসিবলি দ্য ফার্স্ট টাইম, লোকে তাই বলছে, সাংবাদিকরা বলছেন, যারা থেকেছেন তারা বলছেন। কিন্তু সেখানে তিনি এত অপ্রস্তুত লাগছেন, ভারতের প্রধানমন্ত্রী, এত বড় একখানি পদ, এইরকম অপ্রস্তুত তাকে আমরা এর আগে কোনোদিন দেখিনি। এমন এমন সব কথা তিনি বলছেন, এমন ভাবে বলছেন, এবং তার থেকে মনে হচ্ছে যে তিনি কোন রকমের যে হোমওয়ার্ক করেছিলেন, বোধহয় হোমওয়ার্কটা ভুলে গিয়েছে। কারণ তাকে মাঝে মাঝেই দেখতে হচ্ছে কি লেখা আছে, বলে ফেলছেন একটা, এমন এমন কথা বলছেন যে কথাগুলো সত্যি কথা বলতে কিন্তু কোনো যৌক্তিকতা নেই। 5 বছর থেকে 15 বছরের ছেলেদের তৈরি করা হবে আগামী দিনের অলিম্পিক্সের জন্য। 5 বছরের ছেলে 10 বছরের 15 বছরের অলিম্পিক্সে যাওয়ার মতো তৈরি হয়ে যায়। জেলা স্তরে হয় কিনা সন্দেহ নেই, জেলা স্তর থেকে তার আগে সাব ডিভিশন স্তরে, ইভি তারপরে গাড়ির জেলা স্তরে। সংখ্যা নিয়েও তিনি যে তথ্য দিয়েছেন তা নিয়েও খুব হ্যাঁ, তিনি ভুল বলেছেন, প্রথমত ভুল ভুল বলে ফেললেন, আবার পরে সেটাকে কারেক্ট করতে হলো, কারেক্ট করে তিনি বললেন। এবং অদ্ভুত ভাবে বলছেন, এই যে ইভির গাড়ির কখনকার সঙ্গে কখনকার তুলনা করছেন। তখন তো ইভি গাড়ির সবে শুরু হয়েছে কার্যত, আর এখন তো ইভি গাড়ি সারা পৃথিবীতেই চলছে ব্যাপার। কাজে এইটাই তুলনাটাও তার ঠিক হয়নি তার। তিনি বলছেন ফ্রি অনলাইন কোচিং করানো হবে। ফ্রি অনলাইন কোচিং প্রচুর আছে, প্রচুর আছে, অনেকেই ফ্রি অনলাইন কোচিং করান। কাজে এইটা সেন্ট্রাল গভর্নমেন্টকে কেন করাতে হবে তাও তো বুঝে উঠতে পারলাম না। কিন্তু মূল যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে এড়িয়ে গেলেন, সেই প্রশ্নগুলো তিনি উত্তর দিলেন। এই যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো, আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছবে, কিভাবে পৌঁছবে, তার তার আমাদের রূপরেখাটা কি হবে, কোথায় তিনি দিলেন না, আমরা জানতে পারলাম না। বিভিন্ন জায়গায় যে ছাত্র আন্দোলন হচ্ছে, এখন তিনি দিমাগি নকশাল বলে এদের দাগিয়ে দিলেন। সেই যে দিমাগি নকশাল বলতে তিনি কাকে বলছেন? এতদিন তিনি বলছিলেন বিভিন্ন রকম আরবান নকশাল, কখনো বলেছেন হাতিয়ারি নকশাল, হেনা তেনা আন্দোলনজীবী বহু এর কিছু, আগে এখন বলেছেন। এবারে বলছেন আন্দোলনজীবী দিমাগি কথা বলছেন। নকশাল। আন্দোলনজীবী বলেছেন, এবার বলছেন দিমাগি নকশাল। দিমাগি নকশালের ব্যাখ্যাটা তো তিনি দেবেন, কাকে বলছেন দিমাগি নকশাল, কে, মানে তারা কারা, হু আর দিস পিপল, কে তারা। এবং এই যে কথাগুলো বলছেন, এটা প্রধানমন্ত্রীর মুখে ঠিক শোভা পায় না, একেবারেই পায় না। কিন্তু কেন বলছেন? কারণ সত্যি কথা বলতে, তুনিরে যদি স্বর না থাকে তখন বানাতে হয়, কল্পনায় বানাতে হয় যে এই স্বরে বৃদ্ধ করব নিশ্চয় কিছু, কিছু না কিছু ভাবে। কিভাবে করবেন? তার যে অরেটরি যাকে বলা হয়, যে অরেশনের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন, সে অরেশনটাই তো হারিয়ে গেল, মাঝপথে হারিয়ে যাচ্ছে, কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার একটাই ব্যাপার, আত্মবিশ্বাসের ঘাটতি, আমি বারবার বলছি। এবং এই আত্মবিশ্বাসের ঘাটতি সবার মধ্যে দেখা যাচ্ছে, লক্ষ্য করবে। বিহার থেকে এই যত হিন্দি বেল্টও শুরু হয়েছে, বিহারে প্রশান্ত কিশোরের জিতে যাওয়া বাকিপুর থেকে, এটারও একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এবং আমরা মধ্যপ্রদেশটা আমি ধরছি না তাও, কিন্তু বিশেষ করে বাকিপুরে প্রশান্ত কিশোরের এগিয়ে যাওয়া, এবং সেখানে যে মুখ্যমন্ত্রী যাকে রাখা হয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা আমরা জানি কিরকম অবস্থা তার। এই তো শিক্ষা মন্ত্রীদের অবস্থা বা শিক্ষার অবস্থা বিজেপির মন্ত্রীদের। সেখানে এই যে যুব সমাজ যেভাবে মাঠে নামলো, এবং জেন জির পরে জেন আলফা যারা নেমেছে, একবারে স্কুল গোয়িং ছেলে মেয়ে, আমরা উত্তরপ্রদেশে দেখছি, হরিয়ানায় দেখতে পাচ্ছি, এমনকি মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি, বিভিন্ন স্কুলে যেভাবে নেমেছে, এইটাকে কি করে সামাল দেওয়া হবে, তার কথা তো প্রধানমন্ত্রীর মুখে থাকা উচিত ছিল।
তার তো বলা উচিত ছিল এবারের বাজেটে আমরা পারিনি, পরের বারের বাজেটে আমরা শিক্ষা ক্ষেত্রে বাজেট এতখানি বাড়াবো। বললেন না তো, কিচ্ছু বললেন না তিনি। ঠিক। তিনি কি বললেন, 1 বছরে 1 কোটি প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণ তো এর আগে দিয়েছেন, আমরা দেখেছি কি অবস্থা হয়েছে তাতে। তাতে কোটি কোটি টাকা শুধু জলাঞ্জলি হয়েছে আমরা জানি, এবং সিএজি রিপোর্টে সেটা হয়েছে। সিএজি রিপোর্টে সেটা প্রমাণিত, হ্যাঁ। সংসদে সেটা পেশ হয়েছে, সবাই জানি। তারপরে তিনি 1 কোটি লোককে প্রশিক্ষণ দেবেন কি? কোথায় প্রশিক্ষণ দেবেন? তিনি বলছেন, এখন বলছেন নাকি আগামী দিনে এআই এর একটা সাংঘাতিক বিনিয়োগ হবে। সারা পৃথিবী যেখানে এআই শেষ হয়ে গেল, চায়না ওখানে কোথায় পৌঁছে গেল, আমেরিকা তো বাদই আমরা দিল। অনেক পিছিয়ে গিয়ে শুরু করতে চলেছি। এখন আমরা শুরু করব, এই হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য। সামগ্রিক দিক থেকে যে আমি এটা বুঝতে পারছি, এই দেখো, এই সমস্ত দিকটা কিন্তু এটা ঠিকই। এই যে ছাত্র বিক্ষোভ, তার থেকে যুব সমাজের বিক্ষোভ যেটা তৈরি হয়েছে, এইটা এমন একটা ধাক্কা দিয়েছে বিশেষ করে বিজেপি সরকারকে। বিজেপি সরকার নিজেও ভাবতে পারেনি যে এত বড় ধাক্কা তার লাগবে, এত বড় ধাক্কায় সে পড়ে যাবে, এবং মানুষের যে এত ক্ষোভ আছে, সমস্ত ক্ষোভ যে এরকম ভাবে বেরিয়ে আসবে যুব সমাজের আন্দোলনকে ঘিরে, এটাও বিজেপি কোনোভাবে আঁচ করতে পারেনি এর আগে। সেইটা যখন দেখছে, যখন এইরকম আক্রমণের ধাক্কা পেয়েছে, তখন বিজেপি বেসামাল হয়ে গিয়েছে। কেন না, আমি এটা দেখেছি বরাবরই বিজেপি যেটা পারে না সেটা হচ্ছে, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় তখন বিজেপি আর উত্তর দিতে পারে না বা উত্তর দিতে চায় না। ঠিক সেই কাণ্ডটাই এখনো হচ্ছে, এইটাই আমি দেখতে পাচ্ছি। সুব্রত, প্রথমত এর আগে আপনি যেটা বললেন, এর আগে আমরা দেখতাম যে যখন কোনো সমস্যায় বিজেপি পড়ে তারা উত্তর দিতে চায় না, এবং সেখানে একটা চূড়ান্ত একটা একটা অহংবোধ থাকে, তারা আমরা দেব না উত্তর, এরকম প্রধানমন্ত্রী যেমন প্রেস কনফারেন্স করবেন না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এইবার এই গত প্রায় 20-25 দিনের মধ্যে যেটা দেখা গেল, যে পুরো ব্যাপারটা যেটা আপনি বললেন, যে পুরো বিজেপি যেন ব্যাকফুটে চলে গেল। বিজেপিকে আমরা দেখতে পেলাম যে সেই আগের যে সেই দেব না যে একটা যে ব্যাপার ছিল সেইটা আর নেই। তারা এখন যেন কেমন একটা পলায়নমুখী দল হয়ে গেছে, যেন পালাতে পারলে বাঁচে, তারা সামনে আসতে চাইছে না। তাদের নেতা নেত্রীদের কাছে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তারা যখন বলতে আসছে ক্যামেরার সামনে, তারা একতরফা ভাবে বলে চলে যাচ্ছে। তো এই যে অবস্থাটার পেছনে কি এই ছাত্র যুবদের আন্দোলনই শুধু দায়ী, না তার সঙ্গে আরো কিছু রাজনৈতিক শক্তি, সেটা রাহুল গান্ধী তো বটেই, তার সঙ্গে অখিলেশ যাদব এবং অন্যান্য শক্তিগুলোর একটা খুব বড় ভূমিকা আছে। ইভেন থালাপতি বিজয়, তিনিও তামিলনাড়ুতে যে এটা করেছেন সেটা বিজেপির অবস্থা খুবই খারাপ হয়েছে। হ্যাঁ, এবং একের পর এক তিনি স্কুলগুলোতে বিশেষ করে যেভাবে মিড ডে মিলে তিনি সবাই সবাই দেখতে পাচ্ছেন যে তারা বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে, চিকেন দিয়ে বিরিয়ানি এবং তার সঙ্গে ডিম পাচ্ছে। এই এই যে জিনিস তৈরি করেছেন, ঠিক পাশাপাশি যে সমস্ত রাজ্যে বিজেপি আছে সেই রাজ্যের ছবিও আসছে, সেখানে মিড ডে মিলের অবস্থা কি, স্কুলগুলোর অবস্থা কি, যেটা নিয়ে এই যুব সমাজ তারা স্কুলে স্কুলে যাওয়া শুরু করেছে। এবং দীপকে একটা জিনিস খুব গতকালই বলেছেন যে কোটি কোটি টাকা দিয়ে পার্লামেন্ট তৈরি হলো, কোটি কোটি টাকা দিয়ে নতুন নতুন ইয়ে মন্ত্রী শান্তিদের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কোন স্কুলকে এতটুকু ভালো করা হয়নি। তো এই যে অবস্থাটা, এই যে অবস্থাটার জন্য কি আরো বেশি ভয় পাচ্ছে এই একদিকে বিরোধীদের চাপ, তারপরে এই চোখের সামনে মানুষের দেখা, যে এই 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 দুটোর কি জোড়া ফলায় বিজেপি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে? গৌতম দা, দেখো, বিজেপি, ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে যেটা চেষ্টা করে গেছে, যে তারা ক্ষমতায় এসেছে, আমি ধরে নিলাম গণতান্ত্রিক পদ্ধতিতেই এসেছে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে এসেছে, তারা এই গণতন্ত্রকে মানে না, এটা মানে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না সেভাবে যে তারা গণতন্ত্রকে খুব স্বীকার করে অন্তরে। সবাই বলবে কংগ্রেস কি করতো, কংগ্রেসেরও অনেক সময় করেনি, আমি জানি তো। কংগ্রেস করেনি, তার ধাক্কাও খেয়েছে, কংগ্রেস পদচ্যুত হয়েছে, আসনচ্যুত হয়েছে, আমরা দেখেছি। বিজেপির কি ধারণা ছিল যে আমরা এইভাবেই চালাবো, অগণতান্ত্রিক ভাবে প্রয়োজনে চালাবো, কিন্তু আমাদেরকেও ক্ষমতাচ্যুত করতে পারবে না, কারণ আমাদের সংখ্যালঘু যে হিন্দু মেজরিটেরিয়ান, তাদের পুরোপুরি নিঃশর্ত সমর্পণ আমাদের কাছে আছে। এটা একটা ধরে নিয়েছিল। এই যে ধরে নেওয়া,
এই যে আমার এই যে অত্যন্ত আত্মবিশ্বাস, তো এটাকে বলে না, এটাকে অহংকার বলা হয়, যে এইটা কি বড় অহংকার, ধাক্কা খেলো বাঁকিপুরে? আপনি এই বলছেন যে বাঁকিপুর? উদ্ধত্ত, হ্যাঁ হ্যাঁ, এই যে বাঁকিপুর, হ্যাঁ। উদ্ধত্ত, এইটা পরপর ধাক্কা খেয়েছে। প্রথমত ধাক্কা খেলো, যেটা বলছি, যুব সমাজের আন্দোলন তো নয় শুধু, আমি তো বারবার বলছি এটা শুধু যুব সমাজের নয়। কারণ কেন নয়, যুব সমাজের আন্দোলন মানে মূলত ধরছি ছাত্রছাত্রীদের। কিভাবে শুরু হলো না, প্রশ্নপত্র ফাঁস, ঠিক আছে, প্রশ্নপত্র ফাঁসের থেকে কি গেল, আনএমপ্লয়মেন্ট, বেকারি, বেকারির পরে কি গেল, আমরা দেখতে পেলাম মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এবং তার সঙ্গে সারা দেশের কর্মসংস্থান নেই। এই সঙ্গে কি গেল, দেশের ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এটা তার সঙ্গে তো দুর্নীতি আছে, কাজে দুর্নীতিটা এর মধ্যেই আছে। যে আজ পর্যন্ত, যে রামদেব বাবা, তিনি পর্যন্ত বলছেন ক্যামেরার সামনে এসে যে এটা দেশে নিয়ে যে একটা খুব বড় ইয়ে আছে যে জাহাজ ডুববে টের পেলে যেরকম সবার আগে ইঁদুররা পালায়। ইঁদুর হ্যাঁ, পালায়, আমি হ্যাঁ। বলতে চাইছি সেই রামদেব বাবা পর্যন্ত এইটা বলতে শুরু করেছেন যে না, এটা তো ঠিক হচ্ছে না, চারদিকে যা চলছে, যদি এখনই যদি সামলানো না যায়। তিনি মনে করছেন, একটা সময় বলেছিলেন বিজেপি ছাড়া আর কোনো বিরোধী দলই দরকার নেই। এই এবং ছিল তিনি রামদেব বলেছেন কিছু বাবার। হয়নি, শিক্ষায় কিছু হয়নি, হ্যাঁ, ঠিক কোনো স্কুল আচ্ছা, ঠিক হয়নি, এবারে কোনো এর হয়নি, ইয়েস, এই ছাত্র আন্দোলন, তার সঙ্গে হয়েছে রাম মন্দিরের চুরি। রাম মন্দিরের চুরিটা হিন্দুর ভাবাবেগে ভয়ঙ্কর আঘাত দিয়েছে। এটা যতই অস্বীকার করার চেষ্টা করুক ওরা, ওরা মনে করছে তা যে এটার মধ্যে কিছু নয়, কিন্তু একেবারেই কারণ সেখানে আরএসএস কক্ষিগত করেছিল। আরএসএস মানেই তো হিন্দু নয়, বারবার তো আমরা বলি, আরএসএস মানেই তো হিন্দু নয়, হিন্দু মানে তো একটা বিশাল জাতি আছে, অনেকেই পড়ে আছে আরএসএস এর বাইরে। তারা কি করবে, তারা কেউ এটাকে মানে মেনে নিতে পারছে না, কিছুতেই মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না। শুধু যে ধর্মীয় কারণে তা কিন্তু নয়, আমি কিন্তু মনে করি না, এর পেছনে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ কি, কারণ ক্ষমতা, রাজনীতি মানে তো ক্ষমতা, আমি ক্ষমতা পাবো, সেখানে আরএসএস সমস্ত জায়গায় যদি ক্ষমতা কক্ষিগত করতে থাকে, তাহলে হিন্দু ধর্মের যে অন্য সমস্ত সেকশন গুলো আছে, সাবসেক্ট গুলো আছে, তারা কি করবে, আগুন চুষবে? তা তো হতে পারে না। শঙ্করাচার্য কি করবেন, শঙ্করাচার্য ভক্তরা কি করবেন, অন্যরা কি করবে, আরো অনেকে, প্রচুর ঘটনা। মিশনস যখন আছে। রাম মন্দিরের চুরির সাবধান কথাটা সামনে এলো, তখন কিন্তু বিজেপির সেই জায়গাটা ছিল যে আমরা বলবো না কিছু, আমরা এসব গুরুত্ব দেব না, পাত্তা দেব না। যে জায়গাটাতে যখন প্রথম প্রশ্নপত্রের ফাঁসের যেটা এই দফায় সামনে হ্যাঁ, এলো এই 26 সালে, তখনও বিজেপি সেই কথাটা বলছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা তারা কিন্তু উড়িয়ে দিচ্ছে। এবং যখন এই সিবিএসই যখন পরীক্ষায় যখন অনিয়মটা সামনে এলো, যখন দেখা গেল যে ব্ল্যাক লিস্টেড কোম্পানিকেই অন্য নামে ঘুরপথে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তারা যে ছাত্রটি এটা ধরে দিয়েছিল, সেই ছাত্রটিকে ট্রোল করা হলো, তাকে পাকিস্তানি বলে, দেশদ্রোহী বলে। একটি বাচ্চা ছেলে 12 ক্লাসে, 11-12 ক্লাসের পরীক্ষা দিয়েছে, ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে, তাদের গালাগালি করা হলো ব্যাপকভাবে। তখনও কিন্তু তারা সেই আত্মবিশ্বাসের চূড়ান্ত জায়গায় রয়েছে। পরবর্তীকালে এই 20 দিনে বা 25 দিনে আমরা এই অবস্থায় পৌঁছে গেল, একটা ওই রকম শীর্ষে থাকা আত্মবিশ্বাসের জায়গা থেকে এখানে পৌঁছে যাওয়ার এইরকম অবস্থাটা কেন হলো বিজেপির? এইটা আমার মনে হয় সব থেকে বড় একটা আমরা এরকম এই আশ্চর্য ঘটনা দেখি। গৌতম দা। এইটাই এইটাই বলতে চাইছি, আসলে কি এই জোড়া ধাক্কাটা তো বটেই, এই জোড়া ধাক্কাটার পেছনে এই যে বাকিগুলো, এই যে যত সমস্যাগুলো হয়, এটা অ্যান্টি ইনকামবেন্সি জড়ো হতে থাকে। যে কোনো গণতন্ত্রে কেন, যে কোনো রাষ্ট্রে এটা হতে পারে, কিন্তু যেখানে অটোক্রাটিক স্টেট থাকে, সেখানে যে অটোক্রাট থাকে বা ডেসপট থাকেন, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, অনেক সময় আর্মি নামিয়ে দেন, অনেক কিছু করেন। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়, এটা সম্ভব নয় বলে এটা বুঝে গেছে, এরা জানে খুব ভালো রকম। কাজে সেটা করা যাবে না, তাহলে কি করে সামলাবো? সামলাবো একটাই ভাবে, যে আমি সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করব। সুষ্ঠু সমাধান করতে গেলে কি করতে হবে, আমার যে অপোজিশন, তাদের সঙ্গে আমাকে কথাবার্তা করতে হবে অ্যাক্রস দ্য টেবল। আমি তো অ্যাক্রস দ্য টেবিলে বিশ্বাস করি না। আমি শুধু বিশ্বাস করি কিসে, ওটা নেহেরু করেছে, ওটা পাকিস্তান করেছে, এটা ওরা পাকিস্তানি, ওরা দেশদ্রোহী, ও তার বাকিটা হচ্ছে নেহেরুর দোষ। এই করে আমি জানি সারা ভারতবর্ষের লোককে সম্ভবত বোকা বানিয়ে রাখা যায়। তো তা তো রাখা যায় না চিরকালীন, সেটা তো করা যেতে পারে না, এটা প্রমাণিত।
মানুষের মনে ক্ষোভ চূড়ান্ত বাড়ছিল, বাড়তে বাড়তে এখানে এসেছে। বহুদিন ধরে এইটা দেখে যাচ্ছে, এই ব্যর্থতা কিন্তু বহুদিনের, এমন নয় আজকে নতুন। কোভিড এর সময় এই যে অক্সিজেন পাওয়া যায়নি, দিনের পর দিন মানুষ সহ্য করেছে। নোটবন্দির সময় মানুষের ছোট ছোট ব্যবসাদারদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, মানুষ সহ্য করেছে, কিন্তু ক্ষোভটা তো জমা আছে। সেই সমস্ত ক্ষোভ কিন্তু বেরিয়ে এসেছে, মনে রাখা দরকার। এই যে বাকিপুরেও তুমি ধরো বিহারের, আমি কি সবাইকে খুব শিক্ষিত মানুষই কি প্রশান্ত কুমারকে ভোট দিয়েছে? তা তো নয়। প্রশান্ত সব কিশোরকে, বুথে জিতেছে, এই যে সব বুথে। যাদের, হুম। এই যে বুলডোজার দিয়ে যাদের বুলডোজ করে দেওয়া হয়েছে, যে সমস্ত গরিব হকারদের, যাদের কোন রকমের রিহ্যাবিলিটেট করা হয়নি, কোন রকম ভাবে পুনর্বাসন দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গে যেটা করা হতে হতে এখন একটু থেমেছে। এই জন্য নিশ্চয় ভাবনা চিন্তা হচ্ছে, যদিও আমি মনে করি না পুরোপুরি থেমেছে, কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কখনো কাউকে এই যে ক্রমাগত ডিম ছুঁড়ে মারা, এটা একটা অসভ্যতা, একটা অশালীত, যে কোনো ক্ষেত্রেই হোক। এবং সবাইকে ভয় দেখানো। একটি ছেলে আন্দোলনে কেন তার বাবাকে, কালকে আমরা জানি বাঁকুড়ায় যেটা হয়েছে, মারা গিয়েছেন তিনি। এই যে এখনো এই যে এইটা খানিকটা বিচ্ছিন্ন ভাবে চলছে এখন, আগে সংগঠিত ভাবে চলছিল। এই যে সুসংগঠিত ভাবে চালিয়ে যাচ্ছিল তারা, সেখানটায় থমকাতে হয়েছে, সেখানে রাশ টানতে হয়েছে। রাজ্যে রাশ যে টানতে হবে, এটা বিজেপি কোনোদিন ভাবেনি। এইটা ভাবেনি এত বলেই বড় তাদের বড় ঘটনা ঘটেছে, আত্মবিশ্বাসটা তারা চুন খেয়েছে তারপরেও বোঝা করেনি। যাচ্ছে। কিন্তু হায়দ্রাবাদের আইন কলেজ নালসারে মাত্র 450 জন ছাত্র তারা একটা প্রতিবাদ করেছিল, প্রধান বিচারপতিকে হাত থেকে তারা নেবে না, তারা তার কনভোকেশনে তার কাছ থেকে ডিগ্রি নেবে না। সেইটা 450 হুম, ছাত্রকে তারা এই ঘটনার পরেও আহ, তাদের হুম, রাজ্যসভার তাদের সাংসদ তিনি যে ভাষায় লিখে দিলেন যে তাদের কেরিয়ার শেষ করে দেওয়া হবে, এইটা, এবং হ্যাঁ। তার কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই তাকে পাল্টি খেতে হলো, তাকে সেটা উইথড্র করতে হলো। এইটা কিন্তু বিজেপির আগের বিজেপির সঙ্গে আমার মনে হয় একটা খুব বড় তফাৎ হয়ে গেছে, যে তারা দুটো এখনো। জায়গায় এটারও দুটো ইন্টারপ্রিটেশন আছে, দুটো ব্যাখ্যা আছে, খুব বলুন ইন্টারেস্টিং বলুন ব্যাখ্যা। দেখো, একটা বলুন। হচ্ছে মনোহর কুমার মিশ্র বিজেপির সাংসদ এবং বার কাউন্সিলের প্রধান, বার কাউন্সিলের প্রধান এবং খুব অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপির, এমনকি প্রধানমন্ত্রীরও খুব ঘনিষ্ঠ বলে আমরা জানি মনোহর কুমার মিশ্র। হুম, তিনি এর আগে এই নির্বাচনে প্রচুর হেরেছেন, তিনি কংগ্রেসেও ছিলেন, তিনি সম্ভবত আরজেডিতেও ছিলেন, বা এই বিভিন্ন জায়গায় ঘুরে তিনি বিজেপির পালে, মানে বিজেপির ঘাটে তিনি তড়ি ভিড়িয়েছিলেন এবং তারপরে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবং তিনি সাংঘাতিক প্রথমে প্রেস বিজেপি কাউন্সিলেও ছিলেন, তিনি প্রেস কাউন্সিলেও ছিলেন। প্রেস কাউন্সিল ছিলেন। হ্যাঁ, প্রেস কাউন্সিল। তিনি ডবল ইয়ে, হ্যাঁ যাই হোক, ডাবল বিজেপি হয়েছেন। যাই হোক, সে খুব প্রচন্ড বিজেপি। হুম। তিনি যেহেতু চিফ জাস্টিস আসছেন, একদিকে চিফ জাস্টিসকে তুষ্ট করবেন, আর একদিকে বিজেপিকেও তুষ্ট করবেন, বলেই বললেন এই এতজন ছাত্র, এদের আর কেউ বেরোবার পর, স্নাতক হবার পর কোনো বার কাউন্সিল তাদের অ্যাকসেপ্ট করবে না। যদি না করে তাহলে তাদের কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। তারা আর কোনো জায়গায় আইনজীবী হয়ে কোনো জায়গায় কোনো কাজই পাবে না, 5 প্র্যাকটিস করতে বছরের পারবে না। পরিশ্রম শেষ হয়ে যাবে তাদের, 5 বছরের যে পড়াশুনো। হ্যাঁ। এবং এবং এইটা নিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে। এইটা খুব লক্ষণীয়, সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের মামলাটা হলো যখন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি হয়তো কোনোভাবে ককরোচ কথাটা বলে ফেলেছিলেন, যার দরুন এই আজকের দিনে এত বড় আন্দোলন, সেই তিনি কিন্তু আবার এনাকেই সতর্ক করে বললেন এটা কোন ধরনের কাজ হচ্ছে। এটা খুব এখানে ব্যাখ্যাটা উল্টে খুব, যাওয়া, তিনি কিছুদিন আগেও বলেছিলেন ভিডিও দেখবো না, এদের মার খাবার ভিডিও দেখার সময় নেই আমাদের। আমি সেইটাই বলতে চাইছি, এইটা বলতে চাইছি। এইটা তার মানে কি হচ্ছে, এটা এটা খুব খুব ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং দুটো দিক থেকে। ইনি চাইলেন বিজেপিকে তুষ্ট করতে, সিজেআই কে তুষ্ট করতে। সিজেআই কিছুদিন আগে বলেছিলেন অন্য কথা, তিনি উল্টে একে বললেন এটা করা যায় না। ছাত্রতা, আমিও তো ছাত্র ছিলাম, হুম। আমি জানি ছাত্রদের মনেও প্রচুর প্রশ্ন আছে, বিক্ষোভ হতে পারে। সেই বিক্ষোভ তারা জানাবে না কেন? কেন জানাবে না? সে জানাতেই পারে। সঙ্গে সঙ্গে ইনি একবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন আমি ক্ষমা প্রার্থী। তিনি ক্ষমা চাইলেন। প্রিয় তরুণ বন্ধুরা, জাস্ট লাইক দ্য প্রাইম মিনিস্টার, মাই ফ্রেন্ডস, ইনস্টাগ্রামে যখন বলছেন ফ্রেন্ডস, মাই হ্যাঁ। ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী ইনি বলছেন প্রিয় তরুণ বন্ধুরা। এনারও সব তরুণ বন্ধু হয়ে গেল। এক কয়েক ঘন্টা আগে শত্রু ছিল, মানে শত্রু হিসেবে চিহ্নিত করছিলেন, তার সেই আগে শত্রু। মোহন ভাগবত বলেছেন আমি ছাত্রদের পক্ষে।
পক্ষে। যখন তো এই ছাত্রদের যে পক্ষে থাকবো। এটা কেন, তার কারণ এই যে পালসটা, এই যে পালসটা সাংঘাতিক ভাবে বুঝতে পারছে বিজেপি। এটা এমন নয় যে বুঝতে পারছে না, এবং তার জন্যই এত সতর্কতা, এত সাবধানতা, এবং তার জন্যই পিছিয়ে পড়ে খেলা, ডিফেন্সিভ অ্যাকশন, যে অফেন্স থেকে একবার টোটালি ডিফেন্সে চলে আসা। এইটা বিজেপির, এইটাই একটা মূল কারণ, কিন্তু এটাই। এবং এটা যদি কোনো রাষ্ট্রের যে শাসক, যে এইরকম প্রবল প্রতাপ নিয়ে অন্যদের প্রজা মনে করে তাদের উপরে শাসন করতে চায়, যদি যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক শক্তির প্রকাশ হয়, বিকাশ হয়, তখন কিন্তু রাষ্ট্রকে অনেক পিছিয়ে যেতে হয়। রাষ্ট্র বুঝতে পারে যে এটা চলবে না। আবার আবার আমি বলি, এই এই যে এটা এটা কিন্তু এটা কেন গান্ধী কথা বারবার আসছে, এই ছেলেগুলি পুরোপুরি অহিংস আন্দোলনের পথে যাচ্ছে, এবং তাকে ভীষণভাবে ভয় পাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টির মতন পার্টি। এবং এটাও মনে করছে, আমি এটাও মনে করি, যে আরএসএস এর প্রধান ছাত্রদের পক্ষ হয়ে বলছেন। কেন বলছেন? কারণ তিনিও বুঝতে পেরেছেন যে আরএসএস যে নিজেদের খুব কালচারাল অর্গানাইজেশন বলে মনে করে, সাংস্কৃতিক, তারা সমাজে যে যেভাবে তাদের যে বিভিন্ন জায়গায় যারা জাল ছড়িয়েছে, সেটা ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, আর এগোবে তো নাই। যে কোনো সময় আরএসএসও কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য মোহন ভাগবত নিজের দিকটা চেয়েও এই কথাটা বলতে বাধ্য হয়েছে। সুব্রত। গৌতম দা, একটা জিনিস এখানে আমরা পাচ্ছি যে যখন আমরা আন্দোলনটাকে শুরু হলো জেনজি, তখন আমরা দেখেছিলাম যে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং এতটা বড় হবে কেউ ভাবতে পারেনি, ঘরে ঘরে সেটা পৌঁছে যাবে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছিল যে আন্দোলনের সময় সরকারের সমালোচনাটা, এই ছাত্র যুব যাদের জেনজি বলছি আমরা, তারা সরকারকে কিভাবে হাস্যাস্পদ করা যায়, সমালোচনার বদলে কিভাবে সরকারকে হাস্যাস্পদ করে তোলা যায়, এইটা একটা খুব অদ্ভুত একটা আন্দোলনের, আমার মনে হয়েছে যে একটা অদ্ভুত দিক। যে এর আগে সমালোচনা অনেকে করেছে, বারবার সমালোচনা, 12 বছরের সমালোচনা হয়েছে, তার আগে আগের সরকারের সমালোচনা হয়েছে, কিন্তু এইভাবে এক সমালোচনাটাকে একটা হাসির মোড়ক দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যে পুলিশকে তারা জল কামান ছুটছে না কেন, তারা কেন গুলি চালাচ্ছে না, হ্যাঁ, গুলিকে কাঁদানে গ্যাস কি এক্সপায়ার করে গেছে, হ্যাঁ, এই যে হাস্যাস্পদ করে গেছে, এই আন্দোলন এটা দেখিয়ে দিল। এইটা কি আরো বাড়বে? আপনার কি মনে হয় সরকারের প্রতিটি পদক্ষেপ যা করতে যাচ্ছে, সেটা লালকেল্লা থেকে, ভাষণ থেকে হোক, প্রধানমন্ত্রীর প্রতিটা কাজকে তারা হাস্যাস্পদ করে ফেলছে? এইটা একটা দেখো, এটা অদ্ভুত দিক। এটা এটা ঠিক তুমি যেটা বলেছো, তার কারণ হচ্ছে এই যারা মাথায় আছে এই ছেলেগুলিরা, তা দে আর ভেরি ব্রাইট পিপল। একদম তাই, খুব ব্রাইট, খুব ব্রিলিয়েন্ট ছেলেপুলেও আছে অনেকে, এটা আমি দেখেছি। এই যে সৌরভ দাসের যে কথাটি, একটি কথা অত্যন্ত মূল্যবান কথা, এইরকম উত্তর কে কজন দিতে পারে? ওই যে বলেছে ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন হলো, কে টাকা আশুতোষ জোগাচ্ছে। বাঙ্কা বলেছে এটা, আশুতোষ বাঙ্কা। আশুতোষ বাঙ্কা, হ্যাঁ। হ্যাঁ, তো ওই না, যে যিনি বলে পিএম কেয়ার ফান্ড থেকে পিএম আমাদের কোথা টাকা। থেকে টাকা আসবে এই প্রশ্ন করেছিল একটি ও, টিভি হ্যাঁ চ্যানেলে, হ্যাঁ, যে তো আপনারা এত টাকা আশুতোষ বাঙ্কা, ফান্ডিং কোথা থেকে বলেন। ও পরিষ্কার বলে দিল হ্যাঁ, আশুতোষ যে আমরা পিএম কেয়ার থেকে টাকা পেয়েছি, আপনারা পিএম কেয়ার কে তদন্ত করুন, তদন্ত করে বের করুন, এই দেখবেন সব এই বেরিয়ে এই যাবে। এই যে হ্যাঁ, এইরকম ব্রিলিয়েন্ট আনসার এবং এরকম ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট অ্যান্সার, হ্যাঁ, রিপ্লাই, এরকম এই যে এরকম মেধাবী ব্রিলিয়েন্ট অ্যান্সার আমরা চাই। রিপ্লাই, এইটা এটা কজন দিতে পারবে? এটা দিতে খুব মুশকিল। এবং বিজেপি যারা আছে, দেখো মুশকিল হচ্ছে কোথায়, বিজেপি যে সেকশনটাকে তৈরি করেছে, মূলত তাদের ওই আরএসএস তৈরি করে দিয়েছে। কারণ আরএসএস এর বজরং দল এই কাজটা করে। আরএসএস এর বজরং দল তো তৈরি করেছিলেন গোলওয়ালকার, এইটা ভেবেই বজরং দলকে তৈরি উনি করেছিলেন, যে তারাই সশস্ত্র ভাবে এটাকে মানে সারা ভারতবর্ষকে আটকে দিয়ে তারা এবারে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে দেবে, তারা হচ্ছে সাম্রের যোদ্ধা। আরে যোদ্ধা ভারতবর্ষে চলবে না, এরকম গণতান্ত্রিক ভারতে এরকম যোদ্ধা দিয়ে চলে না। চলেছে প্রথম বেশ কিছুদিন, মানুষ সহ্য করেছে, প্রতিবাদ হয়েছে, সহ্য করেছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু এরকম স্বতঃস্ফূর্ত এত সাংঘাতিক প্রতিবাদ যে হতে পারে, এটা তো বললাম, বারবার বারবার বলছি, এটা কোনোদিন বিজেপি ভাবতে পারেনি। এবং এইরকম ভাবে এই যে উত্তরগুলো পাচ্ছে, সেই উত্তরগুলো পাবে, এটা কোনোদিন ভাবতে পারেনি। যে গিরিরাজ সিং, এই যে কথা নেই বার্তা নেই, শুধু ওই ওই হিন্দু মুসলমান করে যান, আর মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তাই বলে যান, এর বাইরে কিছু আমি তাকে বলতে শুনি আজ পর্যন্ত শুনিনি। প্রশান্ত কিশোর বলেছেন তিনি অনেক বেশি কথা বলছেন, আনাপ শনাপ বক বক রहा है,
অনেক বলেছেন কথা, এবার বেশি বললে ওনার কুণ্ডলি খুলে দেবো, ওনার যা ঠিকুজি কুষ্টি এবারে খুলে বের করব। এই কথার পরে কিন্তু গিরিরাজ সিং একটি কথাও বলেনি, চুপ করে আছেন। আর মানেটা কি? মানে এইরকম যে উত্তর পেতে হবে এবং তার জবাব দিতে হবে, সেই জবাব দিতে ভয় পাচ্ছে। এই যে জবাব দেওয়াটা ভয় পাওয়া, এইটা আমি মনে করি, আমি কোনো বিজেপির পরাজয় জয় আমি এটা বলতে চাইছি না। আমি এটা মনে করছি গণতন্ত্রের একটা কোনো জায়গায় জয়, এইটা আমি মনে করছি। আমি মনে করছি একটা গণতান্ত্রিক শক্তির একটা জয়, এইটা আমি মনে করছি। কাজে যে শক্তিই থাকুক, সে বিজেপি থাকুক কি যেই থাকুক, কংগ্রেস থাকুক সিপিএম থাকুক, গণতান্ত্রিক ভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেটা অনেক বেশি মানে সুগম হয় পথ চলাটা। সবারই সবারই সঙ্গে কথা বললে বুঝতে পারা যায় যে কোন পথে চালালে দেশটা উপরের দিকে যাবে। এইটা যদি না করা হয়, তাহলে যেটা হয় সেই অবস্থাটাই বিজেপি এখন ফেস করছে। কাজে পিছিয়ে পড়া ছাড়া, পিছিয়ে খেলা ছাড়া বিজেপির কাছে আর কোনো পথ নেই। এবং বিশেষ করে সংসদে এইরকম ভাবে এই মানে এটা বন্ধ করে দেওয়া, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়াটা, এটা একটা বিরাট লক্ষণ বলে আমি মনে করছি বিজেপির ক্ষেত্রে। এবং বিজেপির আরেকটা জিনিস প্রাণপণ চেষ্টা করছে, আবার বলছি, এটা আমি বুঝতে পেরেছি, শেষ কথা বলছি, চেষ্টা করছে ডিলিমিটেশনটা যাতে আনার জন্য, কি সেন্সাসটাকে যত তাড়াতাড়ি সম্ভব, যেন তেন প্রকারেণ সেন্সাসটাকে তৈরি করতে চাইছে, যাতে এটাকে পেশ করা যায় খুব তাড়াতাড়ি। পেশ করলে তাহলে বলতে পারবে এবার তো আমাদের তাহলে ডিলিমিটেশন করতে হবে, এই ধরনের একটা আবহাওয়া তৈরি করতে চাইবে। এটা বিজেপি চাইবে, এটা সুব্রত। হ্যাঁ, গৌতম দা, খুব সুন্দর আজকে আলোচনা আপনি আমাদের একটা উপহার দিলেন। এবং আমরা বুঝতে পারছি যে এই ধরনের যে আমরা আহ, যে আড্ডার অনুষ্ঠানটা করি আমরা দুজনে মিলে, সেটা আমরা কমেন্ট বক্সে আপনারা যখন লেখেন, তখন আমরা বুঝতে পারছি যে এটা কতটা জনপ্রিয় হয়ে উঠছে এবং এই আড্ডাটা আপনারা কতটা উপভোগ করেন। আমরা বিষয়গুলোকে সেভাবেই ভাবার চেষ্টা করি যেগুলো দেশের সমস্যা এবং মূল সমস্যা আমাদের সাধারণ মানুষের, যেগুলো নিয়ে সাধারণভাবে গদি মিডিয়ায় আলোচনা হয় না। তো আমরা সেটাকে আরো বেশি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের কাছ থেকেও একটা সাহায্য চাইবো, যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কোন কোন বিষয় আপনারা আরো বেশি শুনতে চাইছেন আমাদের কাছ থেকে, আমাদের বিশ্লেষণ, আমাদের এই আড্ডার অনুষ্ঠান বা আমরা দুজনে যেখানে কথা বলি। তো আপনারা সেটা যদি কমেন্ট বক্সে লেখেন, তাহলে আমরা সেই অনুষ্ঠানগুলো আমরা কিন্তু আরো করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এই অনুষ্ঠানটিকেও আপনাদের কতটা ভালো লাগলো, কি আপনাদের মতামত, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আপনারা যারা আজকে অনুষ্ঠানে থাকলেন, তাদের কাছে একটা অনুরোধ রেখে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানগুলো যাতে আমরা চালাতে পারি, তার জন্য আপনারা একটু উৎসাহ যোগাবেন। আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলগুলো, আমার এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটি অবশ্যই আপনারা পারলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।